আমরা দেখলাম নির্বাচনী প্রচারণার প্রথম দিন শুরু হওয়ার পর থেকে আমরা কিছু বিষয়ে লক্ষ্য করেছি আমাদের নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে। প্রথমত আমরা দেখেছি বাংলাদেশের অন্যতম একটি রাজনৈতিক দল তারা তাদের নির্বাচনী প্রচারণা শুরুই করেছেন আচরণবিধি লঙ্ঘনের মধ্য দিয়ে। আমরা দেখেছি যে বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান নির্বাচনী প্রচারণা করছেন, তবে সেক্ষেত্রে তারা আচরণবিধি লঙ্ঘন করছেন, যেখানে নির্বাচনী প্রচারণায় মাইক ব্যবহার এবং সাউন্ড বক্স ব্যবহারের সময় নির্ধারণ করে দেয়া আছে দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত, কিন্তু আমরা তাদেরকে রাত 12টা এমনকি ভোর 4টা এমন সময়ও দেখছি তারা আচরণবিধি লঙ্ঘন করে মাইক এবং সাউন্ড বক্স ব্যবহার করছেন, জনসভা করছেন। আমরা নির্বাচন কমিশনকে আহ্বান জানাবো এই ধরনের আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে যখন একটা পার্টির সর্বোচ্চ পর্যায় থেকে আচরণবিধি লঙ্ঘন করা হয়, এটা আসলে ইঙ্গিত করে যে এই নির্বাচনে এবং অন্যান্য সকলকেও উদ্বুদ্ধ করে আচরণবিধি লঙ্ঘন করার জন্য। আমরা ইতিপূর্বে দেখেছি নির্বাচন কমিশন একটা ব্যাখ্যাহীনভাবেই আমাদের আহ্বায়ক সহ আমাদের দুজন প্রার্থীকে শোকজ দিয়েছে, কিন্তু এভাবে স্পষ্ট আচরণবিধি লঙ্ঘনের পরেও যখন নির্বাচন কমিশন কোনো ধরনের ব্যবস্থা নেয় না, তখন আমরা আমাদের পূর্বের যে অবস্থান নির্বাচন কমিশন সম্পর্কে সেটা আবার পুনর্ব্যক্ত করতে হয়। নির্বাচন কমিশনের যেই সক্ষমতা নির্বাচন আয়োজন করার এবং পক্ষপাতহীনতা সেটা প্রশ্নবিদ্ধ হয়। আমরা দেখছি যে সারা দেশে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা, এটা আমরা নির্দিষ্ট কোনো দলের কথা বলবো না, আমরা বলবো যে আচরণবিধি সবার জন্য সমান এবং সবাইকে সেটা মানতে বাধ্য করতে হবে। প্রার্থীরা পোস্টার ব্যবহার করছেন, এবার স্পষ্টভাবে পোস্টার ব্যবহার করায় নিষেধাজ্ঞা রয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। নির্বাচন কমিশনকে অবশ্যই তাদের যে নিয়মগুলো সেগুলো বাস্তবায়ন করতে হবে। আমরা আরেকটা বিষয় অত্যন্ত শঙ্কার সাথে দেখেছি, আমরা বিগত নির্বাচনগুলোতে দেখেছি যে সেনাবাহিনীকে কেন্দ্রের বাইরে দাঁড় করিয়ে রাখা হয়, কেন্দ্রের বাইরে দাঁড় করিয়ে রেখে ভিতরে রাতের ভোট হয়, ভিতরে ভোট কারচুপি হয়, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এর সাথে এক ধরনের যোগ সাজসের মাধ্যমে ভোট কারচুপি হয়। এবারের নির্বাচনেও খুবই আশঙ্কাজনকভাবে আমরা দেখেছি যে যেই বিধি তৈরি করা হয়েছে সেখানে সেনাবাহিনীর সদস্যদেরকে কেন্দ্রের বাইরে থাকতে বলা হয়েছে এবং বলা হয়েছে যে যদি সিভিল ম্যাজিস্ট্রেট তাকে ডাকেন তাহলে সে ভেতরে যাবে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, সেনাবাহিনী বাংলাদেশে এই গণঅভ্যুত্থানের পর থেকে ডেপ্লয়েড আছে এবং তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে ডেপ্লয়েড আছে। যখন সেনাবাহিনীর নিজস্ব ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে তখন আবার কেন তাকে সিভিল ম্যাজিস্ট্রেট ডাকতে হবে? যখন আপনি পুরোটাই সিভিল ম্যাজিস্ট্রেটের কাছে ছেড়ে দেন, ঠিক আগের প্রক্রিয়ায় আবার নির্বাচনী এই বিধিটা করেন, তখন স্পষ্টভাবেই বোঝা যায় যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্য দিয়ে এবার ইলেকশনে এক ধরনের রিগিং এবং এক ধরনের ইঞ্জিনিয়ারিং করার একটা ষড়যন্ত্র আছে। আমরা মনে করি বাংলাদেশ সেনাবাহিনীর যারা মাঠে দায়িত্বে আছেন তারা অত্যন্ত সৎ এবং দেশপ্রেমিক। তারা যদি নির্বাচনের কেন্দ্রে সেই অ্যাক্সেসটা পান সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর মতো, তাহলে একটা সুষ্ঠু নির্বাচন হওয়ার সুযোগ তৈরি হবে এবং তাদেরকে সেই অ্যাক্সেস থেকে বঞ্চিত করার জন্যই তাদেরকে কেন্দ্রের বাইরে রাখা হয়েছে পূর্ববর্তী নির্বাচনগুলোর মতো। যেহেতু সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, তাদের নির্বাচনী কেন্দ্রে অ্যাক্সেস করার ক্ষেত্রে কোনো ধরনের সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের কলের প্রয়োজন হওয়া উচিত না। আমরা সরকারকে এবং নির্বাচন কমিশনকে এই যে বিধি দ্বারা করেছেন এটা পুনর্বিবেচনা করে এটা পুনরায় পরিবর্তন করার দাবি জানাচ্ছি। আমরা দেখছি যে বিভিন্ন নির্বাচন কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা লাগানোর যে কথাটা ছিল, আমরা দেখলাম যে কয়েকটি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা ভাঙা হয়েছে এবং নির্বাচন কমিশন কেন্দ্রগুলোর নিরাপত্তা এখন থেকে নিশ্চিত করতে পারছে না। আমরা নির্বাচন কমিশনের কাছে দাবি জানাচ্ছি যে সবগুলো কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা নিশ্চিত করতে হবে এবং আমরা রাষ্ট্রের নাগরিক হিসেবে, রাজনৈতিক দল হিসেবে, আমরা যদি সিসিটিভি ক্যামেরার কোথাও যদি আমাদের নির্বাচনের পরে শঙ্কা থাকে বা সন্দেহ থাকে, সেটা যাতে দেশের জনগণ, রাজনৈতিক দল অ্যাক্সেস করতে পারে সেই পর্যন্ত নিশ্চয়তা তাদেরকে দিতে হবে। পরে এটা বললে হবে না যে এইখানে সিসিটিভি ক্যামেরার ফিড নাই কিংবা রেকর্ডিং নাই, এ ধরনের কিছু বললে তখন এটা নির্বাচন কমিশনের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করবে। আমরা দেখছি যে প্রশাসনিক বিভিন্ন ক্ষেত্রে রদবদল হচ্ছে। একটা নিয়ম আছে যে প্রার্থীদেরকে আবেদন করতে হয়, যদি কোনো প্রশাসনিক ওসি কিংবা ইউএনের পক্ষপাতিত্বের কোনো অভিযোগ থাকে সেটা অভিযোগ করতে হয়। সেটা অভিযোগ নির্বাচন কমিশনের কাছে যায়, নির্বাচন কমিশন পরবর্তীতে সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা জনপ্রশাসন মন্ত্রণালয় সংশ্লিষ্ট বিভাগে, সংশ্লিষ্ট মন্ত্রণালয় সেটা পাঠায়। আমরা দেখছি যে খুবই সিলেক্টিভ অভিযোগগুলোই
নির্বাচন কমিশন থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে যাচ্ছে। যখন আমরা আমাদের অভিযোগগুলোর ব্যাপারে তাদের সাথে যোগাযোগ করছি, তারা বলছেন যে আমরা যথার্থতা বিবেচনা করে সেটা পাঠাবো। এখন যথার্থতা বিবেচনার নামে একপাক্ষিকভাবে আমরা যদি আরও স্পেসিফিকভাবে উল্লেখ করি, আমরা দেখেছি বগুড়ায় এবং আরও কয়েকটি জায়গায় বিএনপি প্রার্থীকে জরিমানা করা কিংবা আচরণবিধি বাস্তবায়নের জন্য যখন সরকারি প্রতিনিধিরা কাজ করতে গেছেন, সেই প্রতিনিধিকে সেই দিনের মধ্যে কিংবা পরের দিনের মধ্যে সেখান থেকে উইথড্র করা হয়েছে। তার মানে এটা স্পষ্টভাবে এটা ইঙ্গিত করে যে প্রশাসন, নির্বাচন কমিশন একটা নির্দিষ্ট দলকে সুযোগ সুবিধা করে দিচ্ছে। একটা নির্দিষ্ট দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে আইন অনুযায়ী সরকারি অফিসারদেরকে পরিবর্তন করে দিচ্ছে। আমরা আহ্বান জানাবো যে সবার যেই আবেদনগুলো যাচ্ছে প্রশাসনিক রদবদলের ক্ষেত্রে, সেটা দলমত নির্বিশেষে সেটার যথাযথতা যাচাই করা এবং সেটার বিষয়ে শুধু নির্বাচন কমিশনের ভিতরে না রেখে সংশ্লিষ্ট দপ্তরের সাথে আলোচনা করা। কারণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে রেকর্ড আছে তার একজন ওসি কিংবা এসপির আসলে রেকর্ড কি সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানে, সেটা নির্বাচন কমিশন জানে না। সুতরাং নির্বাচন কমিশনের সেটা অবশ্যই সংশ্লিষ্ট দপ্তর সংস্থার সাথে প্রত্যেকটি আবেদনের বিষয়ে ডিসকাশন করা প্রয়োজন এবং তার ভিত্তিতে একটা সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন। আমরা খুবই শঙ্কার সাথে দেখছি যে একটি আমাদের বাংলাদেশের মিডিয়া এখন একটি দলের দিকে ঝুঁকে যাচ্ছে। আমরা দেখছি যে মিডিয়ার নিউজ করার ক্ষেত্রে নিউজের কাভারে বা হচ্ছে নিচে যেই বার থাকে সেই বারে আমরা একটি নির্দিষ্ট দলের মার্কায় ভোট দিন, তারপরে ওই দলের যেই নেমনিক সবার আগে বাংলাদেশ, এগুলো ব্যবহার করা হচ্ছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আমরা এর আগেও মিডিয়ার দলীয়করণ দেখেছি এবং মিডিয়ার দলীয়করণ হলে সেটার ফলাফল কী হয় সেটাও দেখেছি। আমরা আহ্বান জানাবো বাংলাদেশের যারা মিডিয়ার মালিকরা আছেন এবং যারা রিপোর্টাররা আছেন সকলকে, যে এই নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ সময়ে রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে আপনারা নিরপেক্ষ ভূমিকা পালন করবেন এবং কাভারেজ দেওয়ার ক্ষেত্রে সকল দলকে সমান সুযোগ দেওয়া হবে, এটা আমরা প্রত্যাশা করব। লেভেল প্লেইং ফিল্ড কিন্তু এই পুরো ইকোসিস্টেমের উপরে দাঁড়ায়। যদি ইকোসিস্টেম কোনো দিক থেকে বায়াসড হয়ে যায় তাহলে পুরো নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ার সুযোগ রয়েছে। এবং আমরা এটাও দেখেছি অত্যন্ত শঙ্কার সাথে যে বিভিন্ন মিডিয়া হাউসে সরাসরি দায়িত্বরত অবস্থায় আছেন এমন ব্যক্তিরা একটি নির্দিষ্ট পার্টির দলীয় প্যাডে একটি পার্টির দায়িত্ব গ্রহণ করেছেন ঢাকার 17 আসনে। আমরা 69 জন সাংবাদিকের নামে দলীয় প্যাডে একটা হতে দেখেছি। আমরা বিশ্বাস করি যে মিডিয়ায় যারা কাজ করেন তারা সকল দলমতের ঊর্ধ্বে থেকে নিরপেক্ষভাবে কাজ করবেন, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে তারা যদি নিজেদেরকে একটা নির্দিষ্ট দলের কর্মী হিসেবে ট্রিট করতে চান তাহলে আমাদেরকেও বাধ্য হয়ে তাদেরকে সেভাবেই ট্রিট করতে হবে। তাদেরকে আমরা যে একটা সার্বজনীন জায়গায় দেখি সেই সার্বজনীন জায়গায় আমরা দেখতে পারবো না, বাংলাদেশের জনগণ দেখতে পারবে না। আমরা আহ্বান জানাবো এই ধরনের বিভিন্ন দলীয় কমিটিতে এই ধরনের বিভিন্ন প্রতিষ্ঠান, যারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং যারা হচ্ছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্তম্ভ, সংবাদ মাধ্যমের প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানের দায়িত্বরত ব্যক্তিবর্গ জড়িত হবেন না এবং যারা জড়িত হয়েছেন তাদের বিরুদ্ধে এই হাউসগুলো থেকে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা আজকে এই বিষয়গুলো এবং আমাদের এই কনসার্নগুলো জানানোর মাধ্যমে নির্বাচন কমিশন এবং সরকারের প্রতি আমাদের এই দাবিগুলো উত্থাপন করার মাধ্যমে আমাদের আজকের এই সংবাদ সম্মেলন এখানে শেষ করছি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আমি নয়াশতাতে কাজ করি, আমার নাম আলিম। নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে, কালার পোস্টার ব্যানার টেস্ট ব্যবহার করা নিষিদ্ধ করা হয়েছে নির্বাচন কমিশন থেকে। তবুও দেখা যাচ্ছে বিএনপি দলগুলো জোট সহ বিভিন্ন দলের প্রার্থীদের পুরোনো ব্যানার টেস্ট এখনো রাস্তাঘাটে দেখা যাচ্ছে। আপনারা কি নিজ উদ্যোগে আপনাদের সেই পুরোনো ব্যানার টেস্ট সরিয়ে ফেলবেন কিনা? ইতিমধ্যেই 10 দলীয় জোট এবং আমাদের বিশেষ করে এনসিপি, আমরা আমাদের নেতাকর্মী এবং আমাদের প্রার্থীদেরকে পুরো নির্দেশনাটা আমরা দিয়েছি যে কীভাবে নির্বাচনের প্রচারণা করতে হবে। সেটা আরটিও অনুযায়ী আমরা সেই নির্বাচনের প্রচারণার পুরো রূপরেখাটা তাদেরকে দিয়েছি এবং প্রেস রিলিজের মাধ্যমে আমাদের পার্টির অফিসিয়াল হ্যান্ডেলগুলোতে আমরা সেটা প্রচার করেছি এবং আমরা সর্বোচ্চ নিশ্চিত করতে চাই যে আমাদের প্রার্থীরা নির্বাচনের প্রচারণা, নির্বাচনের যে আচরণবিধি সেটা মেনে তারা তাদের প্রচারণাটা করবে। তবে আমরা এটাও শঙ্কার সাথে বলতে চাই যে অন্যান্য বিভিন্ন দলের, বিশেষ করে বিএনপির পক্ষ থেকে আমরা দেখছি যে কালার পোস্টার, কালার ব্যানার, তারপরে যে আচরণবিধি লঙ্ঘন করে রাতের বেলা মাইক বাজানো, যখন এগুলো সর্বোচ্চ পর্যায়ে থেকে হয় তখন এটা তাদের দলেরও সবাইকে উদ্বুদ্ধ করে এবং অন্যান্য দলের লোকজনকেও অনেকটা হয় না যে কম্পিটিশনের পিছনে পড়ে যাওয়া। যখন কেউ আচরণবিধি লঙ্ঘন করে এক্সট্রা সুবিধা নিচ্ছে তখন অন্য প্রার্থী কিন্তু আচরণবিধি মানতে গিয়ে পেছনে পড়ে যাচ্ছে এবং আমরা দেখলাম যে যারা আচরণবিধি মানছে তাদেরকেই শোকজ করা হচ্ছে, যারা লঙ্ঘন করছে
তাদেরকে কিন্তু কিছু বলা হচ্ছে না। তো এই বিষয়গুলো যখন চলতে থাকবে তখন মাঠ পর্যায়ের কম্পিটিশনে কেউই আচরণবিধি মানবে না। আমরা নির্বাচন কমিশনকে আহ্বান জানাতে চাই, আপনারা দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করুন যারা আচরণবিধি লঙ্ঘন করছে তাদের বিরুদ্ধে। সেখানে যদি এনসিপিরও কেউ থাকে, সেখানে যদি 10 দলীয় ঐক্যেরও কেউ থাকে, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিন যথাযথ ব্যাখ্যা এবং যথাযথ আচরণবিধির আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে। আসিফ ভাই, আমি হচ্ছে ফাহিম আহমেদ, মাস্টারঘাট টেলিভিশনে আছি। আচ্ছা, 25 তারিখ থেকে আপনাদের যে পদযাত্রাটা হবে সেটা কি শুধু এনসিপি হবে নাকি 10 দলীয় জোটে যাবে? আমরা 25 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত আমাদের 11 দিনের যে পদযাত্রা সেটা আমরা এনসিপির পক্ষ থেকেই আয়োজন করেছি এবং 10 দলীয় জোটের ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য এই 2-1 দিনের মধ্যে একটা লিয়াজু কমিটি আমরা ইতিমধ্যেই গঠন করে ফেলেছি। ঐক্যবদ্ধভাবে আমরা বিভিন্ন সমাবেশ আপনারা ইতিমধ্যে দেখছেন যে আমাদের প্রার্থীরা এবং জোটের প্রার্থীরা একসাথে প্রোগ্রাম করছেন, আমরাও করছি। আমরা আমাদের সমন্বিতভাবেও কাজ করব, আবার আমাদের যে পার্টির কর্মসূচি সেভাবেও কাজ করব যাতে আমাদের প্রেজেন্সটা সবচেয়ে বেশি থাকে। আসিফ ভাই, আমি ইসমাইল সিরাজ, আমি জাগো নিউজে কাজ করি। আমি জানতে চাচ্ছিলাম যে আপনি বলেছেন যে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে, আপনারা কি আসলে লিখিত কোনো অভিযোগ নির্বাচন কমিশনের কাছে জমা দিয়েছেন কিনা বা দিবেন কিনা? আমরা নির্বাচন কমিশনের কাছে ইতিমধ্যে লিখিতভাবে অভিযোগ জমা দিয়েছি এবং অনেক ক্ষেত্রে এটা তো আসলে দিনের আলোর মতো পরিষ্কার যে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে। এটা মিডিয়ায় আসছে, আমরা রাতের বেলাও দেখছি প্রোগ্রাম হতে মাইক বাজাতে, যেটা স্পষ্টভাবে আচরণবিধিতে লেখা আছে। তো এই ক্ষেত্রে আমরা নির্বাচন কমিশনকে আমরা ইতিমধ্যে লিখিতভাবে আবেদন দিয়েছি। আমরা আশা করি নির্বাচন কমিশন এক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করবে। যদি তারা ব্যবস্থা না গ্রহণ করে তাহলে এটা তাদের যে ক্রেডিবিলিটি সেটাকেই আরও বেশি প্রশ্নের মুখে ফেলবে। ভাই, আমার নাম রায়হান, আমি রাইজিং থেকে কাজ করি। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনারা প্রায়ই বলেন যে নির্বাচন কমিশন একটা দলের দিকে ঝুঁকে পড়ছে বা তারা নিরপেক্ষ কাজ করছে না। তা নির্বাচন প্রায় চলেই আসছে, তারপর যখন ফলাফল ঘোষণা করা হবে আপনারা সেটা মেনে নেবেন কি? আমরা নির্বাচন কমিশনকে সবসময় ক্রিটিক্যাল একটা অবজারভেশনের মধ্যে রাখছি এবং যেখানে যেখানে আমাদের মনে হচ্ছে নির্বাচন কমিশন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে পারছে না এবং পক্ষপাতিত্ব দেখাচ্ছে, সেটা আমরা আমাদের কনসার্নটা জানিয়ে রাখছি। তবে আমাদের মূল প্রায়োরিটি এই নির্বাচনটা যেন সুষ্ঠুভাবে আয়োজিত হয় এবং এর মধ্য দিয়ে বাংলাদেশের একটা গণতান্ত্রিক রূপান্তর সম্ভব হয় এবং আমরা সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানকে, নির্বাচন কমিশন, সরকার সকলকে সর্বোচ্চ সহযোগিতা শেষ পর্যন্ত করে যেতে চাই। তবে নির্বাচনে এখন পর্যন্ত আমরা যেগুলো বলছি সেগুলো তো আপনারাও দেখছেন দিনের মতো পরিষ্কার। গতকালকে রাতে আচরণবিধি লঙ্ঘন করা হয়েছে, এখন পর্যন্ত আজকে রাত হয়ে গেছে, নির্বাচন কমিশন কোনো ব্যবস্থা কিন্তু গ্রহণ করেনি। তো সামনের দিকে আমরা আশা করব, আমরা প্রত্যাশা করব নির্বাচন কমিশন তাদের এই পক্ষপাতদুষ্ট আচরণ থেকে সরে আসবে এবং তারা সকলের জন্য সমানভাবে আইনের প্রয়োগটা নিশ্চিত করবে। ধন্যবাদ।